হ্যালো এভরিওয়ান, আই এম সাগর, ইয়োর ম্যাথামেটিক্স গাইড। তো আজকের ফার্স্ট কোশ্চেন হলো, দ্য ডায়াগোনাল অফ এ রেক্টেঙ্গেল ইজ √41। একটা রেক্টেঙ্গুলার শেপ আছে যার ডায়াগোনাল হলো √41 সেন্টিমিটার, অ্যান্ড ইটস এরিয়া ইজ 20 স্কোয়ার সেন্টিমিটার। দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল ইজ, একটি আয়তক্ষেত্রের কর্ণ হলো √41 এবং এর ক্ষেত্রফল হলো 20 সেন্টিমিটার স্কোয়ার। আয়তক্ষেত্রটির পরিসীমা মানে পেরিমিটার বের করতে বললো। তো আমরা কি করব, ফার্স্টে যা গিভেন আছে তা লিখি। কি লেখা আছে ফার্স্টে বলো? ডায়াগোনাল দেওয়া আছে √41, ঠিক আছে। আর দেওয়া আছে এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু 20 সেন্টিমিটার স্কোয়ার গিভেন আছে। লেন্থ ইন্টু ব্রেথের ভ্যালু দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আর ডায়াগোনাল দেওয়া আছে। আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এদিকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলো, ACD একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলো। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাইথাগোরাস থিওরাম ইউজ করতে পারি। পাইথাগোরাস থিওরাম হয় কি, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। হাইপোটেনিয়াস হলো AC, তো AC স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার মানে AD স্কোয়ার প্লাস বেস স্কোয়ার DC স্কোয়ার। তো ভ্যালুগুলি এখন পুট করব। ভ্যালু কি আছে? এসির ভ্যালু হলো √41 স্কোয়ার ইকুয়াল টু এডিকে আমি যদি বি আর ডিসিকে আমি যদি এল দিয়ে দিই তাহলে হবে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে হবে 41 ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আমাদের বের করতে লাগবে পেরিমিটার। আমাদের কোশ্চেনের মধ্যে বের করতে বলেছে পেরিমিটারকে বের করতে বলেছে। তো আমাদের আবার লেন্থ আর ব্রেথ আলাদাভাবে বের করার দরকার নেই, আমরা এদিক থেকে ডাইরেক্ট করব। কি করে? তো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলা কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 41 আছে। এ বি এর ভ্যালু মানে এল বি এর ভ্যালু দেওয়া আছে এদিকে গিভেন, -2 × 20 মানে 40 হবে ইকুয়াল টু 41। এল প্লাস বি এর ভ্যালু হবে √81, তাহলে এল প্লাস বি এর ভ্যালু হবে 9। তো আমাদের বের করতে বলেছে কিসের ভ্যালু? বের করতে বলেছে পেরিমিটারের ফর্মুলা হয় 2 × এল প্লাস বি। আর এল প্লাস বি এর ভ্যালু হলো 9। এল প্লাস বি এর ভ্যালু হলো 9, তাহলে এদিকে 2 × 9 ইকুয়াল টু 18। আর অপশানের মধ্যে এদিকে কোথাও 18 নেই, তাহলে নান অফ দিস, উপরে কোনোটি নয়, আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। ইফ দ্য প্রাইস অফ এ বুক ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 25%, একটা বইয়ের দাম শুরুতে 25% কমলো, অ্যান্ড দেন ইনক্রিজ বাই 20%, এরপর এটার দাম 20% বৃদ্ধি পেল, দেন নেট চেঞ্জ ইন দ্য প্রাইস উইল বি। তাহলে টোটাল কত পার্সেন্টের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বইটার দামে কত পার্সেন্টের চেঞ্জ হয়েছে ওইটা আমাদের বের করতে বলেছে। তো ফার্স্টে এমন টাইপের ম্যাথ আসলে ফার্স্টে ভেবে নেবে যে 100, যে প্রাইস অফ বুক বললো, প্রাইস অফ বুক আমি ভেবে নিলাম 100 রুপিস, ঠিক আছে। এবার বলেছে ফার্স্ট দ্য প্রাইস অফ বুক ইজ ডিক্রিজ বাই 25%। শুরুতে প্রথমে 25% কমলো, ঠিক আছে। 100 রুপিস, 100-এর 25% কত হয়? 25% অফ 100 কত হয়? 25 হয়, 25 রুপিস হয়। 25% অফ 100 25 রুপিস হয়। তার মানে শুরুতে যে ডিক্রিজ হলো, কমার পরে দামটা কত হলো? 100 মাইনাস 25 মানে 75 রুপিস। 75 রুপিস হলো এটার প্রাইস। শুরুতে যেটা কমার পরে তার প্রাইস হলো 75 রুপিস। দেন ইনক্রিজ বাই 20%, এরপর ইনক্রিজ হলো। কার থেকে ইনক্রিজ হলো? এখন কি 100 থেকে ইনক্রিজ হলো নাকি 75% থেকে ইনক্রিজ হলো? 75 থেকে ইনক্রিজ হলো। এটা দেখো, ফার্স্টে ডিক্রিজ হয়েছে, 25% ডিক্রিজ হয়েছে। 25% ডিক্রিজ হওয়ার পরে এটার দাম হয়েছে 75 রুপিস। এরপরে ইনক্রিজ হয়েছে মানে বাড়লে 75 থেকেই বাড়বে। 20% অফ 75 রুপিস, 20% অফ 75 রুপিস কত হয়? 20% মানে আমরা লিখতে পারি 1/5 মানে 20/100 ইন্টু 75। এটা দিয়ে এটাই ক্যান্সেল করবো, 5 দিয়ে এটাই ক্যান্সেল করবো, 15 মানে 15 রুপিস বাড়লো। দামটা কত হয়েছিল? একবার শুরুতে কমেছিল, 75 রুপিস হয়েছে। এরপরে 20% বাড়লো, 20% মানে 15 রুপিস, মানে 15 রুপিস বাড়লো। কত হলো তাহলে? 75 ছিল আগের থেকে, এখন 15 রুপিস বাড়লো মানে 90 রুপিস হলো অরিজিনাল প্রাইসটা গিয়ে, ঠিক আছে। নেট চেঞ্জ, এখন নেট চেঞ্জ যেটা আছে কতটুকু চেঞ্জ হয়েছে
শুরুতে ওইটার প্রাইস কত ছিল 100 রুপিস, শুরুতে ওইটার প্রাইস ছিল 100 রুপিস, কমলো কতটুক, কমে হলো 90 রুপিস, 100 রুপিস ছিল কমে হলো 90 রুপিস, মানে কত টাকা কমলো, 10 রুপিস। ঠিক আছে, 10 রুপিস মানে 10% ডিক্রিজ হলো। ঠিক আছে, আর এদিকে 10% অপশান নেই, তো নান অফ দ্য অ্যাবাভ হবে আনসার। 10% ডিক্রিজ হলো, তো 10% ডিক্রিজ আনসার নেই, এই আনসারের মধ্যে কিন্তু 10% ইনক্রিজ আছে। তো আমরা শুধু 10% দেখে আনসার দিয়ে দিলে, মার্ক দিয়ে দিলে ভুল। আমাদের খেয়াল রাখতে লাগবে যে সবগুলি অপশানকে আমরা ঠিক করে দেখবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হলো দ্য লার্জেস্ট নাম্বার বাই হুইচ ডিভাইডিং 43, 91, 183 লিভস দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 43, 91 এবং 183কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকে। ঠিক আছে, কি বললো, সেম রিমাইন্ডার, ওয়ার্ডগুলি হাইলাইটেড ওয়ার্ড কিছু, সেম রিমাইন্ডার বললো। ঠিক আছে, সেম রিমাইন্ডার মানে 43, 91 আর 183কে আমরা এমন কি নাম্বার দিয়ে ডিভাইড করব, কি নাম্বার দিয়ে ডিভাইড করব যাতে প্রত্যেকটার ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকে। ভাবো একটা নাম্বার আছে যেটা দিয়ে আমি 43কে ডিভাইড করলাম, তাহলে রিমাইন্ডার 5 হলো। সেম প্রত্যেকটা নাম্বারকে আমি ওই নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 5 থাকতে লাগবে। ঠিক আছে, এটা বের করতে বলেছে। তার মানে এমন টাইপের থাকলে এটার জন্য শর্টকাট কি, শর্ট ট্রিক্স কী হয় এটার জন্য? শর্ট ট্রিক্স মনে রাখবে, যখন বের করতে বলবে লার্জেস্ট নাম্বার বাই হুইচ 43, 91 এমনভাবে তিনটা নাম্বার ডিভাইড করবে আর সেম রিমাইন্ডার থাকবে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে আমরা করব কি ওই সময়, যে নাম্বারগুলি দিল তাদের মধ্যে ডিফারেন্স বের করে নাও। তিনটা নাম্বার আছে, এই দুইটার আগে ডিফারেন্স বের করি। 91 মাইনাস 43, 91 মাইনাস 43 হয় কত, 48। ওকে, এরপরে 183 মাইনাস 91, তাদের ডিফারেন্স হয় 92। ঠিক আছে, এখন এই যে দুইটা ডিফারেন্স এসেছে, এই দুইটা ডিফারেন্সের মধ্যে HCF বের করে নাও, এই দুইটা ডিফারেন্সের HCF বের করে নাও, তাহলে আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে, দুইটার HCF বের করব। HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। প্রথমে 48-এর কী হয়, 48কে যদি করি 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, মানে 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 1। এরপর কি আছে 92কে যদি আমি সেমভাবে করি তাহলে হবে 92, 2 দিয়ে ডিভাইড করবো 4 2 जार 8, 6 2 जार 12, 2 দিয়ে ডিভাইড করবো 23 তো শুধুমাত্র 23 এর টেবিলে আসে, মানে 2 স্কোয়ার মাল্টিপ্লাই 23। HCF বের করার সময় আমরা কি করি, কমন ফ্যাক্টরের লোয়েস্ট পাওয়ারকে কনসিডার করি। কমন ফ্যাক্টরের লোয়েস্ট পাওয়ারকে, কমন যে ফ্যাক্টরটা থাকবে তার সব থেকে ছোটো পাওয়ারটাকে কনসিডার করব। এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর আছে 2। ঠিক আছে, দুইটার মধ্যে কমন ফ্যাক্টর আছে 2, যার মধ্যে লোয়েস্ট পাওয়ার হলো 2 স্কোয়ার। 2 2 जार 4, মানে 4 হবে আনসার। 4 হবে আনসার। 4 হবে ওই ছোট সংখ্যাটা যাকে দিয়ে আমরা যখন এই তিনটা নাম্বারকে ডিভাইড করব, তখন রিমাইন্ডার প্রত্যেক ক্ষেত্রে সেম থাকবে। ঠিক আছে, যখন আমরা এলসিএম বের করি তখন কমন ফ্যাক্টরের হাইয়েস্ট পাওয়ারকে কনসিডার করি, হাইয়েস্ট পাওয়ারকে কনসিডার করি। আর যখন আমরা HCF বের করি তখন কমন ফ্যাক্টরের লোয়েস্ট পাওয়ারকে কনসিডার করি। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন, লেট ABC এ 3 ডিজিট নাম্বার, যেমন 1 2 3 একটা 3 ডিজিট নাম্বার হলো। দেন ABC প্লাস BCA প্লাস CAB ইজ নট অলওয়েজ ডিভিজিবল বাই। তাহলে ABC, এটা হলো ABC, এরপরে BCA প্লাস CAB ইজ নট অলওয়েজ ডিভিজিবল বাই, কোনটা দিয়ে ডিভিজিবল নাও যেতে পারে। ঠিক আছে, যেমন ধরা যাক ABC একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে ABC প্লাস BCA প্লাস CAB যার দ্বারা সর্বদা বিভাজ্য নয়। ঠিক আছে, কখনো কখনো ডিভিজিবল হতে পারে, যখন অলওয়েজ যেটা হবে না। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে এইটা ইকুয়াল হয় 100
11 মাল্টিপ্লাই এ প্লাস বি প্লাস সি, মানে এই যে এ বি সি প্লাস বি সি এ প্লাস সি এ বি, এটা ইকুয়াল হয় 111 এ প্লাস বি প্লাস সি। মানে এই পার্টটার দুইটা ফ্যাক্টর, একটা হলো 111, একটা হলো এ প্লাস বি প্লাস সি। এবার অপশানের দিকে আমরা যদি দেখি নট ডিভিজিবল বলেছে, তো এই পার্টটার একটা ফ্যাক্টর হলো এটা, একটা ফ্যাক্টর হলো এটা, ঠিক আছে, তার মানে এটা অপশান হবে না। ওকে, এবার 111 আমরা জানি 111 3 ইন্টু 37 দিয়ে হয়, 3 ইন্টু 37 দিয়ে হয়, তো অপশানে 37ও আছে, মানে 37ও হবে না, কারণ 37 অলরেডি এটার একটা ফ্যাক্টর, এই পার্টটার একটা ফ্যাক্টর অলরেডি 37, এজন্য 37ও হবে না। আর বাকি আছে 9, 9 ডিপেন্ড করে 9। এখন যদি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু, সি এর যে ভ্যালুটা আসবে ওইটা 9 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে 9 দিয়ে তাহলে এই নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল যাবে, সবসময় যাবে না। তো সবসময় যাবে না, এদিকে আমাদের জিজ্ঞেস করেছে নট অলওয়েজ ডিভিজিবল, তাহলে আনসার হবে 9, ঠিক আছে। আর আমরা এই পার্টটাকে মনে রাখবো 111 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। ওকে, নেক্সট, যারা জানতে চাও যে এই ভ্যালুটা কোথায় থেকে এসেছে, তারা একটা কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য একটা শর্টস ভিডিও হলেও বানিয়ে দিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন বললো কি, ইফ টু সিটিজ এ অ্যান্ড বি অন এ ম্যাপ স্কেল 1:60 lakh are 5 centimeter apart, then the actual distance in kilometer between A and B is 1:60 lakh স্কেলের একটি মানচিত্রে দুটি শহর এ অ্যান্ড বি যদি 5 সেন্টিমিটার দূরে থাকে, এ আর বি এর মধ্যে স্কেলের মধ্যে ডিস্টেন্স, স্কেলের মধ্যে মানে ম্যাপের মধ্যে যে স্কেল থাকে, ম্যাপের স্কেল আর রিয়েল লাইফের স্কেল ডিফারেন্ট হয়, ম্যাপের মধ্যে যে স্কেল থাকে ওই স্কেলের মধ্যে দুইটা সিটির মধ্যে ডিস্টেন্স হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে। আবার তারা বলেও দিয়েছে যে স্কেলে যেটা 1 ওইটা রিয়েল লাইফে 60 লাখ, ঠিক আছে। স্কেলে যেটা 1 মানে স্কেলে যেটা 1 সেন্টিমিটার, স্কেলের মধ্যে যেটা 1 সেন্টিমিটার ওইটা রিয়েল লাইফে 60 লাখ সেন্টিমিটার, ঠিক আছে। আর তারা বলে দিয়েছে ওই যে দুইটা সিটি আছে ওই দুইটা সিটির মধ্যে ডিস্টেন্স হলো ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে, ম্যাপের মধ্যে 5 সেন্টিমিটার, তাহলে রিয়েল লাইফে কত হবে, ঠিক আছে। আমরা জানি কি ম্যাপে যেটা 1 সেন্টিমিটার ওইটা ইকুয়াল হয় 60 লাখের সাথে, 336, হ্যাঁ। আর ম্যাপে যেটা 5 সেন্টিমিটার হবে তাহলে ওইটা রিয়েল লাইফে কত হবে, এত সেন্টিমিটার, রিয়েল লাইফে কত হবে 5 ইন্টু 60 লাখ, ঠিক আছে, এত সেন্টিমিটার, মানে 30, 1 2 3 4 5 6 সেন্টিমিটার, ঠিক আছে, এত সেন্টিমিটার। এখন এত সেন্টিমিটার আনসার দিয়ে দিতে পারি, বাট কোশ্চানে বলেছিল ইন কিলোমিটারে লাগবে আনসার। সেন্টিমিটার টু কিলোমিটারে কনভার্ট করতে আমরা কি করি, সেন্টিমিটার টু কিলোমিটারে কনভার্ট করতে আমরা 1 লাখ দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, 1 লাখ দিয়ে ডিভাইড করি, তাহলে কিলোমিটারে এসে যাবে এটা 300 কিলোমিটার হবে আনসার, 300 কিলোমিটার হবে এটার আনসার। মানে যেটা ম্যাপের মধ্যে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, যেটা ম্যাপের মধ্যে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে ওইটা রিয়েল লাইফে 300 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো নেক্সট কোশ্চেন হলো, দ্য নাম্বার 476**0 is divisible by both 3 and 11, then the non-zero digits in the hundreds and tens place are respectively. বলো এই যে নাম্বারটা আছে 476-0, এই নাম্বারটা 3 দিয়েও ডিভিজিবল যায়, এই নাম্বারটা 11 দিয়েও ডিভিজিবল যায়, তাহলে এই যে বক্স দুইটা আছে বক্স দুইটার মধ্যে কি কি প্লেস বসতে পারে, কি কি ডিজিট বসতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা 3 এর ডিভিজিবিলিটি রুল জানি, 3 আর 11 এর ডিভিজিবিলিটি রুল জানি। 3 এর ডিভিজিবিলিটি রুল হলো ডিজিট সাম, মানে যেই নাম্বারটা থাকবে ওইটার ডিজিটকে যদি প্লাস করে যে আনসারটা আসে ওইটা যদি 3 দিয়ে ডিভিজিবল যায় তাহলে সবটা নাম্বার ওই 3 দিয়ে ডিভিজিবল যাবে। আর 11 এর ডিভিজিবল রুল জানি, 11 এর কি হয় ডিভিজিবিলিটি রুল, ফার্স্ট অফ অল আমরা করব সাম অফ ইভেন প্লেস নাম্বারগুলোকে প্লাস করব, এরপরে
সাম অফ অড প্লেস নাম্বার, অড প্লেসগুলোর নাম্বারকে প্লাস করব, দেন এই দুইটাকে মাইনাস করে দেব, করে দেব। তাহলে আমরা পেয়ে যাব যে এই নাম্বারটা কি 11 দিয়ে ডিভিজিবল যাবে কিনা। কখন? যদি মাইনাস করার পরে আনসারটা 0 বা 11 আসে, তাহলে সবটা নাম্বার 11 দিয়ে ডিভিজিবল যাবে। ঠিক আছে, কি করব? ফার্স্টে অড প্লেস, ইভেন প্লেস মানে কি বোঝায়? মানে যদি 1 2 4 5 হয়, তাহলে অড প্লেস মানে ফার্স্ট 1 আর 3 নম্বরে আছে 4, তাহলে 1 + 4 করে দেবো, আসবে 5। এরপরে ইভেন প্লেস, সেকেন্ডে আছে 2 আর লাস্টে আছে 4 নম্বরে আছে 5, প্লাস করে দিলে হবে 7। এবার এই দুইটাকে মাইনাস করি, 7 - 5, 7 - 5 হয় 2, 2 11 দিয়ে ডিভিজিবল হয় না, এজন্য এই যে 1 2 4 7 আছে ও 4 5 আছে, এটাও 2 দিয়ে এটাও 11 দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক আছে, তো এটার জন্য এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা একটা শর্ট ট্রিক্স ইউজ করব। শর্ট ট্রিক্স না বলতে, ফার্স্টে কিছু এলিমিনেট করব, অপশান এলিমিনেট করব। কি করব? ফার্স্টে এই যে ভ্যালুগুলি আছে, তিনটা ভ্যালুকে আমরা বসিয়ে চেক করি। যে এই জায়গাতে আমরা একবার 6 বসিয়ে দেখি, 6, আর এই জায়গাতে 2 বসিয়ে দেখি, ডিজিট সাম করে দেখি কত হয়। 4 + 6 10, 17, 17 + 6 23, 24 25। তাহলে ডিজিট সাম যখন আমরা করব তখন আনসার আসবে 25। এখন এদিকে বলেছে যে এই নাম্বারটা দুইটা দিয়ে ডিভিজিবল, 3 দিয়েও 5 দিয়েও। এখন সাম করাতে 25 এসেছে, সাম 25 এসেছে। আমরা জানি সাম যদি 3 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে সবটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল যাবে। সাম 25 এসেছে, এটা 3 দিয়ে ডিভিজিবল না, মানে অপশান ফার্স্ট তো হবে না। সেকেন্ড অপশানকে এবার চেক করি। সেকেন্ড অপশানের সময় 8 আর 5, 8 আর 5, এদিকে হয়ে যায় 17, 17 + 5 হয়ে যাবে 22 + 8 হলো 30, 33 দিয়ে ডিভিজিবল যায়, মানে এই অপশানটা হতে পারে। এরপরে এদিকে হয়ে যায় 17 আর 8 আর 2 যদি বসাই, 8 আর 2 যদি বসাই, তাহলে 17 + 8 + 2, 8 + 2 হয়ে যায় 10, 17 27, এটাও 3 দিয়ে ডিভিজিবল যায়। তার মানে এই দুইটা অপশানের মধ্যে কোনো না কোনো একটা হবে। তাহলে এবার কোনটা হবে কি করে চেক করব? এবার বসিয়ে আমরা ডিভিজিবিলিটি রুল চেক করব। এখন ফার্স্টে 8 5কে বসাই, 4 7 6, ভাবলাম 8 হবে, 5 হবে, 0 হবে। 11 ডিভিজিবিলিটি রুল চেক করব, 3 এরটা কমপ্লিট, 3 ডিভিজিবিলিটি রুল চেক করা কমপ্লিট। 11 কি বললাম? ফার্স্টে অড প্লেসের নাম্বার 4 6 5, 4 + 6 + 5 হয় 15, আর 7 + 8 + 0, 7 + 8 + 0 = 8 2 16, 1 কম 15। এরপরে এই দুইটাকে মাইনাস করব, 15 - 15 করলে 0 আসে। ঠিক আছে, তার মানে অপশান এটা হতে পারে, এটা অপশান হতে পারে, এটাই আনসার হবে। আচ্ছা, তাও আমি একবার পরেরটাকে চেক করে নিই যে এইটা 2 বসালে কি হয়। 4 7 6 8 2 0। এবার ইভেন অড প্লেসগুলিকে প্লাস করি, 6 + 4 + 2 হয় 12, 8 + 7, 7 + 8 + 0 হয় 15। এখন 15 - 12 করলে আসবে 3, যেটা 11 দিয়ে ডিভিজিবল যায় না, এজন্য সবটা নাম্বারও 11 দিয়ে ডিভিজিবল যাবে না। ওকে, নেক্সট কোশ্চেন। A cistern is 4 meter long and 4 meter wide, 6 meter long and 4 meter wide, contains water up to a depth of 1 meter 25 centimeter. ফার্স্ট অফ অল তো আমি এটাকে মিটারে কনভার্ট করে নিই, কারণ বাকি দুইটা মিটারে আছে। ঠিক আছে, মিটারে কনভার্ট করলে হবে 1.25 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে হাইট, যতটুক জল আছে ওই কন্টেনারটার মধ্যে। দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়েট সারফেস অফ দ্য সিস্টার্ন। বললো যে 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি চৌবাচ্চায় 1.25 মিটার গভীরতা পর্যন্ত জল থাকে। চৌবাচ্চাটির ভেজা
পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত, মানে যতটুক পার্টের মধ্যে এটার জল আছে, যতটুক পার্টের মধ্যে যতটুক পার্টে জল টাচ করেছে, জল ওই কন্টেইনারটাকে যতটুক পার্টের মধ্যে টাচ করেছে ওইটার এরিয়া বের করতে বলেছে, মানে এই পার্টটা। ঠিক আছে, এই পার্টটার মধ্যে নিচে একটা আছে, নিচে কি শেপ এটা হবে? রেক্টেঙ্গুলার শেপ নিচে। ঠিক আছে, মানে এটা কিউবয়েড শেপ, তো নিচে হবে রেক্টেঙ্গুলার শেপ। রেক্টেঙ্গেলের ফার্স্ট অফ অল এটার মধ্যে আমরা কি করব? বটমের এরিয়া বের করব। ঠিক আছে, বটমের এরিয়া লেন্থ ইনটু ব্রেথ হবে, কারণ নিচের জায়গাটা এটা রেক্টেঙ্গুলার শেপ হয়। ঠিক আছে, এরপরে 4 সাইডস অফ ওয়াল, ওয়ালের 4টা সাইড বের করব। ঠিক আছে, ওয়ালের 4টা সাইডের এরিয়া বের করব। তাহলে চলো করি। ফার্স্ট অফ অল এল ইন্টু বি, কোশ্চেনে বলে দিয়েছিল যে এটা লম্বা হলো 6 মিটার আর ওয়াইড হলো 4 মিটার, মানে আসবে 6 × 4 = 24 মিটার স্কোয়ার হলো এটার বেস এরিয়া, নিচের জায়গাটার এরিয়া, এই পার্টটার এরিয়া হলো 24 মিটার স্কোয়ার। ওকে, এরপর হলো 4 সাইডস অফ ওয়াল। 4 সাইডস অফ ওয়াল মানে ওই এটাকে আমরা বলি কার্ভ সারফেস এরিয়া, সিএসএ। একটা রেক্টেঙ্গুলার শেপ মানে কিউবয়েডের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? 2 × L + B × H। 2 × L + B হলো 6 + 4 × H। H মানে হলো হাইট ছিল কত? 1.25 মিটার স্কোয়ার। তাহলে 2 × 10 × 1.25 মিটার স্কোয়ার হবে কি? যখন 2কে 1.25 দিয়ে মাল্টিপ্লাই করবো তখন হবে 2.50 × 10 মিটার স্কোয়ার। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 25.0 মিটার স্কোয়ার। এই 25.0 মিটার স্কোয়ার হলো 4টা ওয়ালের এরিয়া, মানে 25 মিটার স্কোয়ার। তাহলে টোটাল এরিয়া আমরা যখন বের করব, টোটাল এরিয়া যেটা ওয়াটার টাচ করেছে, যেটার মধ্যে ওয়াটার টাচ করেছে ওইটা হবে 25 + 24 মানে 9 4 49। 49 এদিকে অপশানে নেই, দ্যাট মিনস নান অফ দিস হল আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কি বললো? দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল, মানে এক্সটা জিনিসের সেলিং প্রাইস যেটা ওইটা ইকুয়াল হবে 20টা জিনিসের কস্ট প্রাইসের। ঠিক আছে, মানে বলে দিল কি সিপি অফ 20 আর্টিকেলস ইকুয়াল টু এসপি অফ এক্স আর্টিকেলস, এটা বলে দিল। ঠিক আছে, তো আমরা না জানি এদিকে, না আমাদের কাছে জানা আছে সেলিং প্রাইস, না আমাদের কাছে জানা আছে কস্ট প্রাইস, তো কি করব এখন আমরা? এমন টাইপের কোশ্চেনের মধ্যে যেটার সাথে রিলেশন দেয় ওইটাকে আমরা লেট করে নেব, 1 ধরে নেব। যেমন এদিকে বলেছে সিপি অফ 20 আর্টিকেলস ইজ ইকুয়াল টু এসপি অফ এক্স আর্টিকেলস, তো আমরা ভাবি যে লেট এসপি অফ 1 আর্টিকেল ইকুয়াল টু ₹1। একটা আর্টিকেলের দাম 1 টাকা ভাবলাম, এসপি অফ এক্স আর্টিকেল কি হবে? তাহলে এক্স রুপিস হবে। আর তারা বললো সিপি অফ 20 আর্টিকেলস ইকুয়াল টু এসপি অফ এক্স আর্টিকেলস। এসপি অফ এক্স আর্টিকেলসের ভ্যালু এসেছে এক্স, এসপি অফ এক্স আর্টিকেলের ভ্যালু এসেছে এক্স, তাহলে আমি লিখতে পারি সিপি অফ 20 আর্টিকেল ইকুয়াল টু ₹x। এখন সিপি অফ 1 আর্টিকেল কি হবে? তাহলে x/20। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে সিপি অফ 1 আর্টিকেলের, একটা আর্টিকেলের সিপি হয়েছে x/20, একটা আর্টিকেলের এসপি হয়েছে ₹1। আর কোশ্চেনে বলেছে যে প্রফিট হয়েছে। ঠিক আছে, প্রফিট হয়েছে বললো, তো প্রফিট যদি হয় তাহলে আমরা এদিক থেকে একটা ইকুয়েশন বানাতে পারি যে প্রফিট আমরা কি করে বের করি। সিপি প্লাস প্রফিট ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এসপি।
এখন এদিক থেকে সিপি হলো x/20 প্লাস প্রফিট হচ্ছে 25% অফ সিপি হলো x/20 ইকুয়াল টু এসপি হলো 1 রুপিস। 1 ধরে করলে ইজিলি হয়ে যায় এইসব ম্যাথগুলি। x/20 প্লাস 25/100 ইন্টু x/20 ইকুয়াল টু 1। এটা ক্যান্সেল 4, ঠিক আছে। তাহলে বাকি রইল কি x/20 প্লাস x/80 ইকুয়াল টু 1। এটাকে যদি আমি সলভ করি কি আসবে, 80 আর 20 এর এলসিএম হয়ে যায় 80। 80কে 20 দিয়ে ডিভাইড করবো, তাহলে হয়ে যায় 4x প্লাস x ইকুয়াল টু 1। উপরে হয়ে যাবে 5x ইকুয়াল টু 80, মানে x ইকুয়াল টু 80/5 ক্যান্সেল আউট করাতে 16 হবে আনসার। 16 আছে, x এর ভ্যালু হবে 16। ওকে, নেক্সট কোশ্চেন। When the time is 4:20 on the clock, the angle between the minute hand and hour hand is। টাইম যখন 4:20, ঠিক আছে, 4:20 যখন টাইম, তখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড এর মধ্যে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করেছে। ঠিক আছে, ঘড়িতে সময় যখন 4:20, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত। এখন যদি আমরা ডাইরেক্ট 0 ডিগ্রি লিখে দিই, 0 ডিগ্রি তো এদিকে অপশান নেই, কারণ 4:20 হলে তো আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি তাহলে আমরা এমন আনসার আসতে পারে যে 0 ডিগ্রি। কেন, 4:20-তে তো আওয়ারেরটাও 4-এর ঘরে থাকে, মিনিটের হ্যান্ডও 4-এর ঘরে থাকে। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি এদিকে অপশান নাই, তাহলে নান অফ দ্য অ্যাবভ হবে আনসার। ঠিক আছে, কিন্তু এটা হবে না। কেন, কারণ মিনিটের কাঁটাটা 4টা যখন বাজে তখন মিনিটের কাঁটাটা থাকে 12-এর ঘরে, আর আওয়ারের কাঁটাটা থাকে 4-এর ঘরে। ঠিক আছে, এখন মিনিটের কাঁটাটা 12-এর ঘর থেকে 4-এর ঘরে আসতে আসতে আওয়ারের কাঁটাটা তো দাঁড়িয়ে থাকবে না একটা জায়গায়, না, কিছুটা তো এটা শিফট করবে। ওই কিছুটা যে শিফট করলো ওই দিকেই একটা অ্যাঙ্গেল ফর্ম করলো। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটাকে আমাদের বলতে লাগবে যে রে কী হবে আমাদের ওই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ফার্স্টে মিনিটের হ্যান্ডটা আমরা জানি, মিনিটের যে কাঁটাটা আছে ওইটা 60 মিনিটে 360 ডিগ্রি কভার করে, একবার কমপ্লিট রাউন্ড দেয়। ঠিক আছে, একবার কমপ্লিট রোটেশন দেয় 60 মিনিটে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। 1 মিনিটে এটা কতটুকু ডিস্টেন্স কভার করবে, কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, 360 ডিভাইডেড বাই 60, ক্যান্সেল আউট করলে 6, মানে 1 মিনিটে এটা 6 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কভার করে। আর এটা 20 মিনিট ধরে চললো, 20 মিনিটে এটা কতটুকু ডিস্টেন্স কভার করলো, 20 মিনিটে 6 ডিগ্রি ইন্টু 20, তাহলে হবে 120 ডিগ্রি। মানে এখন যে মিনিটের হ্যান্ডটা যে জায়গাতে দাঁড়িয়ে আছে ওইটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে। এবার হলো আওয়ার হ্যান্ডটা 12 থেকে যখন 4 অবধি এলো তখন এইটাও সেম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিল, মানে আওয়ার হ্যান্ডের জন্য 120 ডিগ্রি তো একটা হবে। ঠিক আছে, আওয়ার হ্যান্ড। এরপরে এটা কতটুক ডিস্টেন্স কভার করেছে, এরপরে এটা কতটুক অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এই যে ছোট্ট অ্যাঙ্গেল একটা দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে লাগবে যে এটা কতটুক ক্রিয়েট করেছে। চলো এটাকে বের করি। আমরা জানি কি যে আওয়ার হ্যান্ডটা আছে ওইটা 12 আওয়ারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। এটা মিনিটে আছে, দ্যাট মিনস আমি ওইটাকেও মিনিটে নিই। 12 আওয়ারকে মিনিটে কনভার্ট করলে কত হবে, 12 ইন্টু 60, 720, মানে 720 মিনিটে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে এটা কতটুকু অ্যাঙ্গেল কভার করবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 720, ক্যান্সেল আউট করলে হবে 1/2, মানে 1/2 অ্যাঙ্গেল কভার করবে এটা যখন 1 মিনিট রোটেট করবে। এখন মিনিটের হ্যান্ডটা 20 মিনিট
চললো, সেমভাবে আওয়ারের হ্যান্ডটাও 20 মিনিট চললো। তাহলে 20 মিনিট আওয়ারের হ্যান্ডটা কতটুকু ডিস্টেন্স কভার করেছে? 20 মিনিটে কতটুকু ডিস্টেন্স কভার করবে? 1/2 মাল্টিপ্লাই 20 মানে 10 ডিগ্রি ডিস্টেন্স কভার করবে। ঠিক আছে, এটা আগে যখন 12 থেকে যখন 4 অবধি এসেছিল তখন 120 অ্যাঙ্গেল কভার করেছে। এখন 4 থেকে যখন একটু ডিসপ্লেস হলো তখন ওইটা 10 ডিগ্রি ডিস্টেন্স কভার করলো, মানে ওইটা টোটাল 130 ডিগ্রি ডিস্টেন্স কভার করলো। তো মিনিটের হ্যান্ডটা দাঁড়িয়ে আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর আওয়ারের হ্যান্ডটা দাঁড়িয়ে আছে 130 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্স কত, তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত ফর্ম করলো? 10 ডিগ্রি। 10 ডিগ্রি, সি নাম্বার হবে আনসার।